সিনাই মরুভূমিতে গর্জে উঠল চীনা ক্ষেপণাস্ত্র, মিশরের সতর্কবার্তা ইসরায়েলকে। মরুভূমির উত্তপ্ত বাতাসে হঠাৎই ভেসে উঠেছে গর্জন। না, এটা কোনো প্রাকৃতিক ঝড় নয়। সিনাই উপদ্বীপে এবার নাকি দাঁড়িয়ে গেছে চীনের তৈরি ভয়ঙ্কর HQ-9B ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যেন যুদ্ধের মেঘ জমে উঠছে, আর সেই ঝড়ের কেন্দ্রে আজ মিশর। ইসরায়েল যখন গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে, ঠিক তখনই আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর মিশর মোতায়েন করেছে এই HQ-9B সিস্টেম। যদিও খবরটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে সত্যি হলে এর প্রতীকী অর্থই সবচেয়ে বড়। 1967 সালের 6 দিনের যুদ্ধ মনে করিয়ে দেয় এই পদক্ষেপ, যখন ইসরায়েল দখল করেছিল সিনাই, পশ্চিম তীর ও গোলান মালভূমি। পরে 1979 সালের শান্তি চুক্তির মাধ্যমে সিনাই ফেরত পায় মিশর। সেই চুক্তিতে ভারী সামরিক উপস্থিতি সীমিত রাখা হয়েছিল। তাই এবার মিশরের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, বরং ইতিহাসের পাতায় নতুন এক মোড়। টুইস্ট লুকিয়ে আছে কূটনীতিতে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আফতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, গাজা থেকে যদি জোর করে মানুষকে সিনাইতে ঠেলে দেওয়া হয়, তবে সেটাই হবে মিশরের নিরাপত্তার জন্য রেড লাইন। আর সেই সতর্কবার্তার পরপরই HQ-9B মোতায়েনের খবর প্রকাশ্যে আসে। এটি নিছক কাকতালীয় নয়, বরং স্পষ্ট এক সংকেত। ইসরায়েলের সাম্প্রতিক হামলা কাতারের ওপর শুধু আন্তর্জাতিক আইন ভঙ্গই করেনি, বরং মিশরকে ভাবিয়েছে ভবিষ্যৎ নিয়েও। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, ইসরায়েলের এই অযাচিত আচরণ শান্তি চুক্তিগুলোকে ভেঙে ফেলছে, আর এর পরিণতি হবে ভয়াবহ। HQ-9B কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়। এটি একসঙ্গে 8 থেকে 10টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর পাল্লা 260 কিলোমিটার পর্যন্ত। যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম। বিশেষজ্ঞরা একে রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমকক্ষ হিসেবে দেখেন। এখানেই আসল নাটকীয়তা। মিশর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। মার্কিন সাহায্য ও সামরিক সহযোগিতা ছিল তাদের প্রধান ভরসা, কিন্তু একই সময়ে আমেরিকা ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে চলেছে। এই প্রেক্ষাপটে চীনা অস্ত্রের মোতায়েন আসলে এক নতুন ভারসাম্য খোঁজা। কায়রো যেন বিশ্বকে বলছে, আমরা শুধু পশ্চিমের উপর নির্ভর করব না, আমাদের বিকল্প শক্তিও আছে। মিশরের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সমীর ফারাক আগেই জানিয়েছিলেন, HQ-9B ইতিমধ্যেই মিশরের প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এবছরের শুরুতে ইগলস অফ সিভিলাইজেশন 2025 মহড়াতেও প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছিল এই সিস্টেম। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আসলে সরাসরি বার্তা দিচ্ছে ইসরায়েলকে, সীমান্ত যদি লঙ্ঘন করা হয়, তবে প্রতিরোধের জবাব প্রস্তুত আছে। চুক্তি ভঙ্গ না করেও মিশর নিজের শক্তি প্রদর্শন করছে, আর এটি ইসরায়েলের জন্য আসল চাপ। গাজায় যখন রক্ত ঝরছে আর জাতিসংঘ পর্যন্ত গণহত্যার অভিযোগ তুলছে, তখন সিনাই মরুভূমির বুকে দাঁড়িয়ে HQ-9B যেন ঘোষণা করছে, মিশর আর নীরব থাকবে না, আঘাত আসলে প্রতিরোধও আসবে। দোহার আকাশে আগুন, কূটনীতির মাটিতে ভূমিকম্প। একটা রাত, একটা গর্জন, তারপরে যেন থরথর করে কেঁপে উঠল দোহা। ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতারা ছিল মূল লক্ষ্য, কিন্তু আঘাত লাগলো কাতারের হৃদয়ে। প্রথমবারের মতো কাতারের মাটিতে এমন হামলায় প্রাণ হারালো অন্তত 6 জন। হামাস নেতারা বলছেন অন্তত 5 জন নিহত, কিন্তু যাদের উদ্দেশ্য করে হামলা চালানো হয়েছিল, সেই হামাস নেতারা সবাই বেঁচে গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। হামলার দায়ও স্বীকার করেছে ইসরায়েল। সার্বভৌমত্বে আগুন, বিস্ফোরণের পরপরই ক্ষোভ ঝড়ের মতো ছড়িয়ে পড়ে দোহায়। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি স্পষ্ট জানিয়ে দিলেন, আমাদের সার্বভৌমত্বে আঘাত সহ্য করব না, কাতারের জবাব দেওয়ার অধিকার আছে। তিনি ইসরায়েলের এই হামলাকে বললেন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। শুধু নিন্দা নয়, দোহা কি প্রস্তুত সামরিক জবাব দিতেও? একই সঙ্গে ইসরায়েলকে আইনি কাঠগড়ায় দাঁড় করাতে গঠন করা হয়েছে একটি বিশেষ দল। আল থানির ভাষায়, ইসরায়েলকে বাগে আনতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখনই একজোট হতে হবে। বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই বর্বরতা থামাতে হলে প্রতিটি অঞ্চলেরই প্রতিক্রিয়া জানানো জরুরি। হঠাৎ বদলে যাওয়া কূটনীতি। হামলার মুহূর্তে হামাস নেতারা আসলে শান্তি আলোচনা করছিলেন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়ে কাতারে বৈঠক চলছিল। ঠিক তখনই মাথার উপর আছড়ে পড়ে আগুনের গোলা। এ যেন কূটনীতির টেবিলে বসে থাকা মানুষদের জন্য মৃত্যুর বার্তা। দোহা ক্ষোভে ফুঁসে উঠলেও আসল ধাক্কা খেল মার্কিন প্রস্তাবিত শান্তি প্রক্রিয়া। আমিরের ফোন, ট্রাম্পের প্রতিক্রিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি ফোন তুললেন।
অপর প্রান্তে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমির সাফ জানালেন এটা এক বেপরোয়া সন্ত্রাসী হামলা। ট্রাম্পও স্বীকার করলেন কাতারের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে, তবে তিনি সমাধান খুঁজলেন কূটনীতির পথে। বললেন মধ্যপ্রাচ্যের সংকট সমাধান করতে হবে আলোচনার টেবিলে, কিন্তু দোহা মনে করছে শুধু আলোচনার সময় শেষ হয়ে গেছে, এবার প্রয়োজন প্রতিরোধের ভাষা। কে কাকে জানালো? সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রকে ঘিরে। ওয়াশিংটনের দাবি মার্কিন সামরিক বাহিনী হামলার খবর পেয়েই কাতারকে জানিয়েছে যাতে প্রস্তুতি নিতে পারে, কিন্তু দোহা বলছে একেবারে উল্টো কথা। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর, আগে নয়। এই বিরোধী দাবি নতুন বিভ্রান্তি ছড়াচ্ছে। কাতার কি সত্যিই অন্ধকারে রাখা হয়েছিল, নাকি আসল সত্য গোপন করছে অন্য কেউ? নাটকের শেষ প্রশ্ন, হামলার দায় নিয়েছে ইসরায়েল। কাতার বলছে এই বর্বরতা উপেক্ষা করা চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আবার শান্তি আলোচনার পথে হাঁটতে চাইছে, কিন্তু দোহার রাস্তায় আজ যে প্রশ্নটা ঘুরছে, এই হামলার জবাব কি শুধু কূটনীতির কালি দিয়েই লেখা হবে, নাকি শিগগির দেখা দেবে প্রতিশোধের আগুন? দোহায় আগুন, বন্ধু আমেরিকার চোখের সামনেই কাতারে ইসরায়েলের ঝড়। একটা রাত, একটা মুহূর্ত, তারপরই আকাশ ছিঁড়ে 15টি যুদ্ধবিমান ঢুকে পড়ল দোহার প্রাণকেন্দ্রে। ইসরায়েলি বাহিনীর হঠাৎ এই হামলায় স্তব্ধ হয়ে গেল কাতার। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছিল হামলা। প্রাণ হারিয়েছেন 6 জন, তাদের মধ্যে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও আছেন। কিন্তু যে শীর্ষ হামাস নেতাদের জন্য এত নাটক, তারা সবাই অক্ষত রয়ে গেছেন। বন্ধুত্বের আড়ালে ছুরি, প্রশ্নটা সবার মনে, যে কাতার আমেরিকার এত ঘনিষ্ঠ মিত্র, সেই কাতারে হামলা চালানোর সাহস পেল কিভাবে ইসরায়েল? উত্তর এসেছে ওয়াশিংটন থেকে। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হামলার আগে থেকেই ট্রাম্প প্রশাসনকে অবহিত করেছিল তেল আবিব, অর্থাৎ বন্ধুত্বের আড়ালে লুকিয়েই অনুমতি নেওয়া হয়েছিল। এই হামলার সময় কাতারে বসেই চলছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক। টেবিলে কলম, বাইরে আকাশে আগুন, এ যেন কূটনীতির হৃদয়ে সরাসরি বোমা। ইসরায়েলের বার্তা, হামলার পর ইসরায়েলের সংসদের স্পিকার আমির ওহানা ঘোষণা করলেন এটা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। বার্তাটা স্পষ্ট, আরব দেশগুলো যতই নীরব থাকুক, যতই অনুগত হোক, দখলদারদের হাতে নিরাপদ নয় কেউ। গাজায় হামলার সময় যারা চুপ থেকেছে, ইরানের উপর আঘাতেও যারা কিছু বলেনি, আজ তাদের দোরগোড়ায় পৌঁছে গেছে আগুন। কাতারের কৌশলগত গুরুত্ব, এই হামলা শুধু কাতারকে নয়, আমেরিকাকেও এক বিব্রত অবস্থায় ফেলেছে। কারণ কাতার শুধু মিত্র নয়, নেটোর বাইরেও ওয়াশিংটনের অন্যতম প্রধান অংশীদার। দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি হল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন আছে সেখানে। এখান থেকেই পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের অধিকাংশ আঞ্চলিক সামরিক অভিযান। কাতার আবার মার্কিন সামরিক সরঞ্জামের বড় ক্রেতা। তেল, গ্যাস, সামরিক খাতে বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি রয়েছে দুই দেশে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হোক বা ইসরায়েল হামাস সংঘাতের মধ্যস্থতা, প্রতিটি বড় ইস্যুতেই ওয়াশিংটন নির্ভর করেছে দোহারের উপর। জটিল সম্পর্কের জাল, কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রকাশ্যে নেই, কিন্তু আড়ালে আছে এক জটিল সহযোগিতা। কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রকাশ্যে নেই, কিন্তু আড়ালে আছে এক জটিল সহযোগিতা। গোয়েন্দা তথ্য আদান প্রদান থেকে শুরু করে মানবিক সহায়তা ও যুদ্ধবিরতি আলোচনায় কাতার বহুবার হয়েছে প্রধান মধ্যস্থতাকারী। জিম্মি বিনিময়, অর্থ সাহায্য, এমনকি ইসরায়েলি কর্মকর্তাদের কাতারে যাতায়াত, সবই ঘটেছে এই ছায়া সম্পর্কের ভেতরে। কিন্তু এবারে সেই দোহাই আক্রমণের মঞ্চে পরিণত হল। শেষ প্রশ্ন, হামলায় প্রাণ হারালেন 6 জন, রক্ষা পেলেন হামাসের বড় নেতারা। বার্তা দিল ইসরায়েল, অনুমতি দিল যুক্তরাষ্ট্র। এখন প্রশ্নটা সবার সামনে, যে কাতার এতদিন ছিল আলোচনার টেবিলের মধ্যস্থতাকারী, সে কি এখন নিজেই যুদ্ধক্ষেত্রের এক পক্ষ হয়ে উঠছে? দোহায় আগুনের ধোঁয়া মিলিয়ে গেলেও মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ভেসে আছে সেই প্রশ্ন। চীনের ভয়াবহ সাইবার হামলা, তথ্য চুরি না বিশ্ব নিয়ন্ত্রণের পরিকল্পনা? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইবার হামলা চালিয়েছে চীন।
প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি প্রকাশ করেছে যে চীনের সরকার সমর্থিত সাইবার হ্যাকার গোষ্ঠী সল টাইফুন যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে অনুপ্রবেশ করেছে। এমনকি 2024 সালের নির্বাচনী প্রচারণায়ও আঘাত হেনেছে তারা। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের ফোনও এদের কবলে পড়েছে। এই সাইবার হামলার ফলে চীন হয়তো শুধু তথ্য চুরি করেনি, বরং একটা গভীর পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, চীনের আসল লক্ষ্য কি শুধুই তথ্য চুরি, নাকি ইনফরমেশনকে অস্ত্র বানিয়ে গোটা বিশ্বকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মহা পরিকল্পনা করছে বেইজিং? সল টাইফুন গোষ্ঠী গত 1 বছরে অন্তত 80টি দেশে সাইবার হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাজনীতিবিদদের ফোন রেকর্ড, সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য এবং সরকারের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের তথ্য। এমনকি তাদের কাছে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক অবকাঠামো সম্পর্কিত গোপন তথ্যও রয়েছে। এফবিআই এর সাবেক এক কর্মকর্তার মতে যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিক হয়তো এই সাইবার হামলার শিকার হয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, চীন এই হ্যাক হওয়া তথ্য ব্যবহার করে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং গুপ্তচরদের টার্গেট করতে পারে। অথচ চীনের সরাসরি জড়িত থাকা নিয়ে কোনো প্রমাণ এখনো হাতে আসেনি। তবে সল টাইফুন গোষ্ঠী একা এই হামলা চালায়নি, অন্তত 3টি চীনা প্রযুক্তি কোম্পানিও এতে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এই সাইবার হামলার ফলে চীন দীর্ঘদিন ধরে বিশ্বের নেটওয়ার্কের মধ্যে ঢুকে চলেছে, নিজেদের তথ্য ভাণ্ডার গড়ে তুলছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। তারা অভিযোগ করেছে, চীন ইচ্ছাকৃতভাবে বৈশ্বিক নেটওয়ার্কে অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে, যা ভবিষ্যতে বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, চীনের সাইবার হামলাগুলি কি শুধুই তথ্য চুরির উদ্দেশ্যে, নাকি তারা এই তথ্য ব্যবহার করে বিশ্বব্যাপী তাদের আধিপত্য বিস্তার করতে চায়? অনেক বিশ্লেষক বলছেন, চীন দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা তৈরি করেছে এবং তারা সফলভাবে পৃথিবী জুড়ে এক শক্তিশালী ডিজিটাল যুদ্ধের মঞ্চ তৈরি করছে। এই সাইবার হামলার মাধ্যমে চীন একে একে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। পশ্চিমা দেশগুলো যদি এখন নিজেদের সাইবার নিরাপত্তা শক্তিশালী না করে, তবে ভবিষ্যতে চীন তাদের সবচেয়ে বড় বিপদ হয়ে উঠতে পারে। চীনের ডিজিটাল যুদ্ধের আধিপত্য আমেরিকা ও তার মিত্রদের কঠিন সময় ফেলে দিতে পারে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা গোটা মধ্যপ্রাচ্যকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। এটি শুধু কাতারের জন্য নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য এক বিপজ্জনক বার্তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটিও মুহূর্ত বিলম্ব না করে হামলার দায় স্বীকার করেছেন। তার নির্লজ্জ স্বীকারোক্তি এবং কাতারকে টার্গেট করার দুঃসাহস প্রমাণ করেছে ইসরায়েল আর কোনো আন্তর্জাতিক সীমারেখা মানছে না। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এবারও ইসরায়েলের অপরাধ ঢাকবে, নাকি তারা আঞ্চলিক মিত্রদের রক্ষা করার চেষ্টা করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তাদের বন্ধুকে সমর্থন জানাবে, নাকি এই ঘটনার প্রতি প্রতিবাদ জানাবে? কাতারের ওপর এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসনের নতুন মাত্রা স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল আর কোনো সীমারেখা মানছে না এবং তাদের এই বেপরোয়া আচরণকে থামানো না গেলে কাতারের পর পরবর্তী লক্ষ্য হতে পারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং গোটা উপসাগরীয় অঞ্চল। ইসরায়েল এখন আগ্রাসন চালাচ্ছে, যেমন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু, সিরিয়ার ভূখণ্ড দখল, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের হত্যা সহ ফিলিস্তিনে হত্যাকাণ্ডের মাত্রা বাড়ানো। এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হাতে আঞ্চলিক মার্কিন মিত্ররাও এখন নিরাপদ নয়। কাতারে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে ভাগে জানানো হলেও ইসরায়েল একাই হামলা চালিয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে অনেকের সন্দেহ, এর পেছনে আমেরিকার নীরব অনুমোদন ছিল। মার্কিন প্রেসিডেন্টের দেয়া বিবৃতিতে বলা হয়, হামলার আগে কাতারকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু কাতার তা মিথ্যা দাবি করেছে। এদিকে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো দেশকে আর সম্মান দেওয়ার প্রয়োজন নেই। আমরা হামাস নেতাদের হামলা চালিয়েছি কারণ তারা আমাদের জনগণকে হত্যা করেছে। এই হামলা ফিলিস্তিনি যুদ্ধবিরতির আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কাতার শান্তি আলোচনা করলেও ইসরায়েল তার লক্ষ্য থেকে সরে আসেনি। নেতানিয়াহু ঘোষণা করেন, যতদিন পর্যন্ত আমাদের প্রতিবেশীরা আমাদের হত্যা করবে, ততদিন আমরা তাদেরকে ছেড়ে দেব না। ইসরায়েল যদি মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখায়, তবে তাদের অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে পড়তে পারে। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও কাতার। তেহরান এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা অবস্থান করছিলেন। এটি সব আন্তর্জাতিক আইন ও নীতির প্রকাশ্য লঙ্ঘন এবং কাতারবাসী ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তার জন্য বড় হুমকি। ইরান ও ইসরায়েলের সম্ভাব্য মিসাইল যুদ্ধে পরবর্তী আঘাত কেমন হবে? আকাশে গর্জে উঠছে মিসাইলের শব্দ। একসময় যারা অস্ত্র হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করত, আজ তারা এক নতুন শক্তি হয়ে উঠে এসেছে। ইরান, যার হাতে এখন হাজার হাজার ক্ষেপণাস্ত্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের আঘাত হানার নজির তৈরি করেছে। এবার প্রশ্ন হচ্ছে, পরবর্তী মিসাইল যুদ্ধ কেমন হতে চলেছে? ইসরায়েল জানাচ্ছে তারা প্রস্তুত, আকাশ ঢেকে রাখবে অ্যারো আর মার্কিন থার্ড ইন্টারসেপ্টর দিয়ে। কিন্তু ইরানও পিছিয়ে নেই। তাদের হাতে হাজারো ক্ষেপণাস্ত্র, সেগুলি মাটির নিচে লুকানো রয়েছে। একবার মুক্ত হলে এই অস্ত্রগুলো শুধু ধ্বংসই ছড়াবে। তবে বাস্তবতা কিছুটা আলাদা। ইসরায়েল গত জুন মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র কারখানা ও রাডার স্টেশন ধ্বংস করেছিল। কিন্তু ইরান তাদের শক্তি ছাড়েনি। তারা এখনও 1000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক নতুন প্রজন্মের অস্ত্র হাতে রেখেছে। যুদ্ধের পর তারা নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে, ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়িয়েছে, সংখ্যা বৃদ্ধি করেছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী সংঘর্ষে কে জয়ী হবে? প্রতিরক্ষা প্রযুক্তি নাকি আক্রমণাত্মক অস্ত্র ভাণ্ডার? ইরানের ক্ষেপণাস্ত্র তাদের কৌশলের প্রাণভোমরা হয়ে উঠেছে। 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে হামলা চালিয়েছে। শুধু বাড়িঘরই নয়, সামরিক স্থাপনাতেও আঘাত হেনেছে। ইরান জানিয়ে দিয়েছে তারা এখন শুধুমাত্র আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে সক্ষম। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, কিন্তু ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়িয়ে দেয় বা নতুন প্রযুক্তি যুক্ত করে, তাহলে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারবে? প্রশ্ন উঠছে, ইরানের প্রযুক্তি উন্নত হলে ইসরায়েলের প্রতিরক্ষা কতটা টিকবে? ইরান এখন এমন এক পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো জবাব থাকবে না। তাদের ক্ষেপণাস্ত্রগুলির সংখ্যা বৃদ্ধি, উন্নত প্রযুক্তি আর সঠিক সময়ে আক্রমণ, এগুলোই ইরানের শক্তি। অন্যদিকে ইসরায়েল দ্রুততম সময়ের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চাচ্ছে। তারা লেজার অস্ত্র, স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে, কিন্তু এই প্রযুক্তিগুলোর বাস্তবায়ন সময় সাপেক্ষ। এখানেই মূল টুইস্ট। অর্থনীতি ও প্রযুক্তির দিক দিয়ে কি ইরান এগিয়ে থাকবে? তাদের ক্ষেপণাস্ত্রের দাম অনেক কম, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থার খরচ কয়েক মিলিয়ন ডলার। ইরান একসঙ্গে হাজারো মিসাইল ছুড়লেও খরচ হবে কম। অন্যদিকে ইসরায়েলকে প্রতিটি আক্রমণ ঠেকাতে হাজার হাজার ডলার খরচ করতে হবে। তাহলে পরবর্তী মিসাইল যুদ্ধ হবে কি প্রযুক্তির যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, নাকি এক মানসিক যুদ্ধ যেখানে ইরান তাদের 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ঘুম ছিনিয়ে নেবে? বিশ্বের রাজনৈতিক অঙ্গনে তুমুল উত্তেজনা। ইরান, যে দেশটির সামনে এক নতুন ইতিহাস রচনার মুহূর্ত, এখন দাঁড়িয়ে আছে এক কঠিন সিদ্ধান্তের মুখে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হতে পারে। এই মুহূর্তে ইরান কি এক নতুন শক্তি হিসেবে উঠে আসবে? ইরানের প্রকৃত লাইফলাইন। বিশ্বের প্রতিযোগিতামূলক রাজনৈতিক অঙ্গনে ইরান নিজেকে কেবল পশ্চিমাদের চাপ থেকে মুক্ত করতে নয়, বরং এক নতুন শক্তির ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আজ নতুন এক পরিণতির দিকে এগোচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একে বড় একটি হুমকি মনে করে। গত কয়েক বছর ধরেই ইরানকে লক্ষ্য করে নানা ধরনের নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। এদিকে ইরান পারমাণবিক অস্ত্রের যাত্রায় থেমে নেই। তাদের হাতে এখন পর্যন্ত প্রায় 441 কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত রয়েছে, যেটি 10টি পারমাণবিক বোমার উপাদান হতে পারে। ইরান অবশ্য অভিযোগ অস্বীকার করেছে, জানিয়ে দিয়েছে যে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফা চুক্তি ভেঙে যাওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই অচল অবস্থায় ইরান নিজের পরমাণু শক্তি আরও দৃঢ় করতে নতুন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে পশ্চিমের চাপের মধ্যে ইরান চীন ও রাশিয়ার হাত ধরে নতুন কৌশল তৈরি করছে।
এটি তাদের পূর্বমুখী কূটনীতি হিসেবে পরিচিত। গত মাসের সাংহাইতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে ইরান ঘোষণা করেছে তারা ২৫ বছরের কৌশলগত চুক্তি বাস্তবায়নে প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও একই বার্তা দেওয়া হয়েছে। এই কৌশলগত সঙ্গী হতে চায় চীন ও রাশিয়া, কিন্তু প্রশ্ন উঠছে তাদের মধ্যে সত্যি কতটা সহযোগিতা থাকবে। অতীতে ইরান এই দুটি দেশকে সহযোগিতা হিসেবে দেখেছে, তবে কার্যত বাস্তবতায় সেটি সফল হয়নি। বিশ্লেষকরা বলছেন এই নতুন কূটনৈতিক পথকে আবারও ইরানকে একই পথে ফেলবে, কারণ অতীতে ব্যাংকিং জটিলতা, পশ্চিমের চাপ এবং কর্পোরেট দ্বিধার কারণে ইরানের পূর্বমুখী কৌশল ফলপ্রসূ হয়নি। এবার কি ইরান হবে এক নতুন শক্তি? চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা অনেকেই একে ইরানের লাইফলাইন বলে মনে করছে। তাতে ইরান মেলে রাখতে পারবে অর্থনৈতিক মুক্তি, নতুন প্রযুক্তি এবং অবকাঠামো। তবে সমালোচকরা বলছেন এর ফলে ইরান পশ্চিমা প্রভাব থেকে মুক্ত হয়ে আবার নতুন করে মস্কো এবং বেইজিংয়ের প্রভাবের কাছে বন্দী হতে পারে। আলোর পথ অথবা অন্ধকার, এখন ইরান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। আর এর মধ্যে রয়েছে শুধু পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নয়, বরং আয়াতুল্লাহ আল খামেনির শাসনামলের কৌশলে। যে সিদ্ধান্তগুলো আজ নেওয়া হচ্ছে তা আগামী দিনের ইরানকে পরিপূর্ণভাবে পরিবর্তিত করতে পারে। ইরান ও ইসরায়েলের পারমাণবিক তুমুল উত্তেজনা, পরবর্তী অধ্যায়ের রূপ কি? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ছে উত্তেজনার আগুন? পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে একসময় ইরানকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল। আজ সেই ইসরায়েল নিজেই সশস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে। ইসরায়েলের শিমন পেরেস পারমাণবিক কেন্দ্রে নতুন এক চুল্লি স্থাপন করছে, যা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। তবে প্রশ্ন উঠছে, এখন কি পাল্টা হামলা চালাবে ইরান? মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ সম্প্রতি জানিয়েছে ইসরায়েলের ডিমোনা শহরের ওই পারমাণবিক কেন্দ্রে নতুন একটি চুল্লি স্থাপন করা হচ্ছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, ওই স্থাপনাটির আশেপাশে কোনো বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র নেই, যা এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্যকে আরও সন্দেহজনক করে তুলছে। সুতরাং ইসরায়েল কি আসলে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে, নাকি তা একেবারেই অন্য কিছু? বিশ্লেষকরা একমত হতে পারেননি, তবে তারা এটি নিশ্চিত করেছেন যে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক দাবি করেছেন যে ইসরায়েলের হাতে বর্তমানে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেগুলোর মধ্যে বেশ কিছু রয়েছে ডিমোনা শহরের মরুভূমিতে। কিন্তু ইসরায়েল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় আসতে রাজি হয়নি, যার ফলে জাতিসংঘ বা পারমাণবিক শক্তি সংস্থা এই বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করতে পারছে না। চলতি বছরের জুনে ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অজুহাত দিয়ে। যদিও ইসরায়েল এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলি দাবি করছে ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে তাতে তারা খুব দ্রুত ৬টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এখন একটি নতুন প্রশ্ন উঠছে, ইরান কি এখন পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে? এবং যদি তা সত্যি হয়, তাহলে ইসরায়েলের আগ্রাসনের জবাব কেমন হবে? ইরানের সামরিক বাহিনী তার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল যদি আবারও কোনো ষড়যন্ত্র করে তাহলে তার জবাব হবে পূর্বের চেয়ে আরও ভয়াবহ। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে, বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি। একদিকে ইসরায়েল নিজের পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে, অন্যদিকে ইরানের প্রতিশোধ নিতে প্রস্তুত। এই অবস্থায় আগামী দিনগুলোতে কি ঘটবে? ইরান নিজের ক্ষেপণাস্ত্র কার্যক্রম আরও নিখুঁত করে তুললে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে পারবে? এখনই বলা যাচ্ছে না, তবে বাস্তবতা হলো এ ধরনের উত্তেজনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। দুই শক্তিশালী দেশের মধ্যে এই পারমাণবিক প্রতিযোগিতা শুধু যুদ্ধের গতি নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক গতির প্রতিযোগিতাও হয়ে উঠবে। খামেনির দৃঢ় আহ্বান, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করুন, মানবতার পক্ষে দাঁড়ান। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে তেহরানের প্রাসাদে আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে বেজে উঠল এক শক্তিশালী বার্তা, যা শুধু ইরান নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি নতুন পথ নির্দেশনা হয়ে দাঁড়ালো।
গাজার যুদ্ধের ভেতরে শিশুদের কান্না দেখে খামেনি আর চুপ থাকতে পারেননি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং আবেগের মিশ্রণ, একটি নতুন সংকল্পের ঘোষণায় ভরা। আজ আমরা দাঁড়িয়ে আছি মানবতার পক্ষে প্রশ্ন করার সময়। কোথায় দাঁড়াবো আমরা? এবং এর সাথে সাথেই সবার চোখে গড়িয়ে পড়ল সেই বাস্তবতা। গাজার ভূমিতে যেভাবে বর্বরতা চলছে সেটা শুধুমাত্র ইসরায়েলের দোষ নয়, বরং তাদের সমর্থকদেরও। খামেনির কথা স্পষ্ট। ইসলামী বিশ্বের প্রতিটি দেশকে, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আহ্বান জানিয়ে বললেন, ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। কথাটি ছিল কেবল এক স্লোগান নয়, এটি ছিল এক দাওয়াত, এক সাহসী পদক্ষেপের ডাক। এই পদক্ষেপের মাধ্যমে তিনি মুসলিম রাষ্ট্রগুলোর কাছে রক্তাক্ত গাজার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানালেন। খামেনি জানালেন, ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা এবং একে বিচ্ছিন্ন করলেই গাজার দুঃখ কিছুটা হলেও শোনা যাবে। বিশ্বের কাছে ইরান চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি সবাই একযোগে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠবে তবে এই অপরাধের ধারাকে রুখে দেওয়া সম্ভব হবে। খামেনি শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা দেননি, তিনি ইরানের ভেতরের চ্যালেঞ্জগুলো উত্থাপন করেছিলেন। আমাদের শক্তি শুধু বাহিনী বা অস্ত্রে নয়, আমাদের শক্তি হচ্ছে জনগণের একতায়, ঐক্যে, প্রেরণায়। এই একতা, এই সংকল্প ইরানের ভবিষ্যৎ রচনা করবে বলে জানালেন তিনি বলেন, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কঠিন এক পরিস্থিতি, যুদ্ধ অথবা শান্তি, কিন্তু এই স্থবিরতাকে আমাদের ভাঙতে হবে, আমাদের একসাথে কাজ করতে হবে। একাধিক আন্তর্জাতিক চাপের মাঝে খামেনি আশ্বস্ত করেছেন ইরানের জনগণকে, দেশের ভেতর কর্মসংস্থান, উন্নয়ন এবং আশা সৃষ্টি করা হবে এবং তাতে জনগণ আরও দৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্বের বুকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান শুধু রাষ্ট্রীয় সক্ষমতায় নয়, বরং একটি সাংস্কৃতিক ও নৈতিক যুদ্ধের পথেও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। এই মুহূর্তে খামেনির আহ্বান শুধু ইরানের জন্য নয়, মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এটা সেই মুহূর্ত যখন মুসলিম দেশগুলো সিদ্ধান্ত নেবে তারা কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করবে। খামেনির এই ঘোষণায় যে চ্যালেঞ্জ লুকিয়েছিল তা এখন আরও গভীর হয়ে উঠেছে। তেহরানের কণ্ঠস্বর এখন শুধু ইরানের চার দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং তা কায়রো, আঙ্কারা এবং দোহা পর্যন্ত পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, ইরান এই যুদ্ধের আহ্বান কতটুকু সফল করতে পারবে? ইরান কি সত্যি এক নতুন গতি তৈরি করতে পারবে? ভাঙা ইটের স্তূপ থেকে উঠে আসছে ইরানের পরমাণু স্বপ্ন। আকাশ নিস্তব্ধ, বাতাসে ধোঁয়ার কটু গন্ধ। ইরানের পরমাণু স্থাপনাগুলো ভস্মীভূত ধ্বংসস্তূপে পড়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষত বিক্ষত হয়েছে সেই গবেষণাগারগুলো যেগুলো একদিন বিশ্বের সামনে ইরানের শক্তির প্রতীক হয়ে উঠতে পারত। কিন্তু সত্যিই কি ইরান থেমে গেছে? না, ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও জেগে উঠছে ইরানের উচ্চাকাঙ্ক্ষা। তেহরান নতুন করে গোপন শক্তি সঞ্চয়ের পথে হাঁটছে। ভাঙা ল্যাবরেটরির ভেতরে আবারও নীরবে বাজছে পরমাণু বোমা তৈরির সুর। ইসরায়েল ভেবেছিল একসাথে যুক্তরাষ্ট্রের আঘাত আর নিষেধাজ্ঞার চাপে ভেঙে পড়বে ইরান, কিন্তু ইতিহাস বলে ইরানকে ভাঙা যায় না। যতবার চূর্ণ করা হয়েছে ততবার সে আগুনের ফুলকি হয়ে জেগে উঠেছে। ইসরায়েলের ভয়, ইসরায়েলের ভেতরে এখন গভীর আতঙ্ক। তারা জানে ইরান যদি সত্যিই আবারও পরমাণু বোমার পথে হাঁটে তাহলে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়বে তারাই। কারণ একবার যদি ইরান সেই শক্তি হাতে পায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য মুহূর্তেই ভেঙে যাবে, আর তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে হবে দুঃস্বপ্ন। এই আশঙ্কাতেই দখলদাররা আবারও নতুন হামলার ছক আঁকছে, কিন্তু ইরানও বসে নেই। তেহরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করেছেন, আবারও হামলা হলে ইরান এবার 12টি নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে। এই ইঙ্গিত শুধু ইসরায়েলের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য। অর্থাৎ এবার যদি যুদ্ধ শুরু হয় তার আগুন শুধু তেল আবিব, তেহরান সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পশ্চিমা শক্তির হৃদয়ে। জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের আলোচনা ও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নিষেধাজ্ঞা, চাপ আর গোপন চুক্তির কথা বলা হলেও সমাধান আসছে না। আর যতদিন সমাধান আসবে না ততদিন যুদ্ধের ঝুঁকি বাড়বে বলেই সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের শক্তি, ইরানের ইতিহাসে একটি শিক্ষা স্পষ্ট, চাপ যত বাড়ে প্রতিরোধ তত শক্ত হয়। ইরান শুধু ভূখণ্ড নয়, এটি এমন এক জাতির নাম যারা শতাব্দীর পর শতাব্দী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছে। আজও তারা সেই শক্তি দেখাচ্ছে। ভাঙা গবেষণাগারের ধুলো মুছেই তারা বলছে, আমাদের পরমাণু স্বপ্ন কেউ থামাতে পারবে না। ধোঁয়ায় ঢাকা মধ্যপ্রাচ্যের আকাশে বাজছে যুদ্ধের দামামা।
একদিকে ইসরায়েলের ভয় আর প্রস্তুতি, অন্যদিকে ইরানের সতর্কবার্তা। এবার আঘাত হলে আমরা থেমে থাকব না। ফাইন্যান্সিয়াল টাইমস ইতিমধ্যেই সতর্ক করেছে, যে কোনো মুহূর্তে ইসরায়েল ও ইরানের যুদ্ধ আবারও শুরু হতে পারে। প্রশ্ন একটাই, এবারের যুদ্ধ কি আগের মতোই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আগুন গিয়ে ছুঁবে পশ্চিমা শক্তির ভূখণ্ডেও? মধ্যপ্রাচ্যের বুকে তাই আবারও প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। দ্বিতীয় ইরানে রূপ নিচ্ছে ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আঘাতে দুশ্চিন্তায় ইসরায়েল। আকাশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির আড়ালে জমে উঠছিল ঝড়। 22 আগস্টের গভীর রাতে তেলাবিবের আকাশ হঠাৎই চিরে গেল এক প্রচণ্ড বিস্ফোরণে। মুহূর্তে আলো ঝলসে উঠল শহরের অন্ধকারে, কেঁপে উঠল গোটা নগরী। প্রথমে ভেবেছিল ইরান হয়তো আবার আঘাত হেনেছে, কিন্তু না, এবারের আঘাত এসেছে দক্ষিণ থেকে, ইয়েমেন থেকে। যে ইয়েমেনকে এতদিন কেবল গৃহযুদ্ধ পীড়িত দুর্বল বিদ্রোহী রাষ্ট্র হিসেবে দেখা হতো, সেই ইয়েমেনই আজ পরিণত হচ্ছে দ্বিতীয় ইরানে। আর ইসরায়েলের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্রের নাম শোনা মাত্রই ভীতি। হুথি যোদ্ধারা এবার ব্যবহার করেছে এমন এক অস্ত্র যা এতদিন কেবল পরাশক্তিদের হাতে দেখা যেত, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে 8000 মিটার উঁচুতে উঠে গিয়ে আকাশেই বিভক্ত হয় অসংখ্য ছোট বোমায়। এরপর সেই বোমাগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলাফল ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং একটিও আটকাতে পারেনি এই ক্ষেপণাস্ত্র। আকাশে নয়, মাটিতে নয়, শহরের মাঝখানে বিস্ফোরণ হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল তাদের প্রতিরক্ষা প্রযুক্তি পৃথিবীর সেরা, কিন্তু ইয়েমেন প্রমাণ করল তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যা এই সব প্রতিরক্ষাকেও অকার্যকর করে দেয়। এটা শুধু বিস্ফোরণ নয়, এটা ছিল এক ঘোষণা যে ইয়েমেন আর কেবল গেরিলা যোদ্ধার আস্তানা নয়, তারা এখন আধুনিক প্রযুক্তি হাতে সজ্জিত এক ভয়ঙ্কর সামরিক শক্তি। ইরানের ছায়া। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাত ছাড়া ইয়েমেনের হাতে এই অস্ত্র আসা অসম্ভব। কারণ এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ইরানের কাছে এই প্রযুক্তি ছিল। মাত্র 12 দিনের সংঘাতে একই ধরনের অস্ত্র ব্যবহার করে তেহরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল। আর এবার সেই একই অস্ত্র ইয়েমেনিদের হাতে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন ইরানের দ্বিতীয় অবয়ব হয়ে উঠেছে ইয়েমেন। বিশ্বের প্রতিক্রিয়া। হুথিদের এই আঘাত আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কেউ বলছে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদে ফেলবে। আবার কেউ বলছে ইসরায়েল ও তার মিত্ররা অবশেষে চাপের মুখে পড়বে, কারণ হুথিদের আঘাত দেখিয়ে দিল তাদের থামানো আর সহজ নয়। বিপজ্জনক বাস্তবতা। ক্লাস্টার অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হয় না। অনেক ছোট বোমা বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে। অর্থাৎ ইয়েমেনিদের এই আঘাত শুধু সামরিক কৌশল নয়, এটি ছিল ইসরায়েলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। ইসরায়েলের রাত কেঁপে উঠেছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে। 4 স্তরের প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে এমন এক অস্ত্র যার কথা শুনলেই আতঙ্কিত হয় মহাশক্তিরা। হুথিরা জানিয়ে দিল তাদের থামানো যাবে না। ইরানের ক্ষেপণাস্ত্রে ভেঙে গেল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি। রাতের আকাশে হঠাৎই আগুনের ফুলকি। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ঘাঁটির বুক চিরে গিয়ে পড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র, একেবারে নিখুঁত নিশানায়। মুহূর্তেই চূর্ণ হলেও ইসরায়েলের অহংকার, ভেঙে পড়েছিল তাদের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে ইসরায়েলকে এতদিন অজেয় ভাবা হতো, সেই দুর্গই এখন ধুলোয় মিশে যাচ্ছে ইরানের হাত ধরে। ইতিহাস যেন লিখে দিল নতুন সমীকরণ। ইসরায়েল দুর্বল, ইরান অদম্য। ইরানের ঘোষণা। এই চমকপ্রদ তথ্য জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তার কণ্ঠে ছিল দৃপ্ততা। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্রই ইতিহাস করেছে। আমরা শুধু প্রতিরক্ষা করি না, আমরা প্রতিপক্ষকে পরাস্ত করতেও সক্ষম। ইরানের সংসদ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে তিনি আরও স্পষ্ট করেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইসরায়েল মোটেও অজেয় নয়, বরং আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি হয়ে উঠছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইসরায়েল ভেবেছিল পশ্চিমা সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অটল, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। ইরানের হামলায় কার্যত ভেঙে পড়েছে সেই সব প্রতিরক্ষা বুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইউরোপ
সব মিলিয়েও তারা রক্ষা করতে পারেনি ইসরায়েলের আকাশ। অর্থাৎ কথিত অবৈধ ইসরায়েল আসলে এক দুর্বল বাস্তবতায় দাঁড়িয়ে আছে। 13ই জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের উপর। মাত্র 12 দিনের আগ্রাসনে প্রাণ হারায় 1000-এরও বেশি মানুষ। এর কিছুদিন পর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। কিন্তু পাল্টা জবাবে খেলা ঘুরে যায়। ইরান এমন শক্তি প্রদর্শন করে যা হতবাক করে তোলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। অবশেষে তারাই বাধ্য হয় যুদ্ধবিরতির আহ্বান জানাতে। ইরানের শক্তি আজকের ইরান আর আগের মতো নয়। দেশীয় প্রযুক্তি, আধুনিক ক্ষেপণাস্ত্র আর দৃঢ় প্রকল্পে তারা গড়ে তুলেছে নতুন বাস্তবতা। ইরানের সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক প্রযুক্তির প্রতিটি অগ্রগতিতে থাকবে অব্যাহত সমর্থন। ইরান তাই কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, তাদের ক্ষেপণাস্ত্র এখন প্রতিপক্ষের অহংকার ভেঙে দেওয়ার হাতিয়ার। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আছে এক নতুন বার্তা। ইসরায়েল মোটেও অজেয় নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যদি আবারও সীমান্তে আগ্রাসন চালানো হয় তবে সেই জবাব আসবে আধুনিক ক্ষেপণাস্ত্র থেকে। এমন জবাব যা মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে প্রতিটি দুর্গ, প্রতিটি গর্ব। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, জাতীয় ঐক্য, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রজ্ঞাপন নেতৃত্ব এবং সেনাবাহিনীর শক্তি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল উপাদান। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, আল্লাহর ওপর ভরসা, নেতার প্রজ্ঞাবান নেতৃত্ব, জনগণের সর্বাত্মক সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ছিল এই বিজয়ের প্রধান চালিকা শক্তি। সেনা মুখপাত্র আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত। অন্ধকার রাত, গাজার আকাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার বুক চিরে গর্জে ওঠে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আল কাসামের বজ্রধ্বনি। 7 জুলাই উত্তর গাজার বেইত হানুনের কৃষি জমিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ইসরায়েলি বাহিনীর ওপর নামল প্রতিরোধের ঝড়, আর সেদিনের হামলার ফুটেজ প্রকাশ করল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তাদের ভাষায় এটি ছিল ডেভিড স্টোনস অপারেশনেরই অংশ, এক জটিল, কৌশলী ও ভয়ঙ্কর আক্রমণ। আর সেই আক্রমণে ইসরায়েল স্বীকার করেছে 5 সৈন্য নিহত, আরও অনেকে গুরুতর আহত। শুধু তাই নয়, আহতদের মধ্যে ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। লক্ষ্যবস্তু ছিল নাহাল ব্রিগেড, যারা সম্প্রতি উত্তর গাজার দায়িত্ব নিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিজেরাই বলছে, এটি ছিল 7 অক্টোবর 2023-এর পর থেকে সবচেয়ে জটিল ও বিপজ্জনক আক্রমণ। ফুটেজে ধরা পড়েছে কৃষি জমিতে হঠাৎ বিস্ফোরণ, ইসরায়েলি টহল ভ্যান ও সৈন্যদল মুহূর্তেই ছিন্ন ভিন্ন। ধোঁয়ার কুণ্ডলে আকাশে মিলিয়ে যাওয়া মাত্রই শুরু হয় গুলির ঝড়, যেন নরকের দরজা খুলে দিয়েছে আল কাসাম। বেইত হানুন থেকে খান ইউনিস, গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিরোধ যোদ্ধাদের পদচিহ্ন। খান ইউনিসে এক অভিযানে নিহত হন কেফিউ ব্রিগেডের তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট ওরি জেরলিক। মাত্র 20 বছর বয়সেই থেমে গেল তার যাত্রা। ইসরায়েলি বাহিনীর ভেতর কেঁপে উঠল হতাশার স্রোত। আল কাসাম ব্রিগেড থামেনি। গাজার আল জাইতুন পাড়ায় তাদের পরবর্তী আঘাত। উচ্চ বিস্ফোরক আইইডি দিয়ে দুটি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত হানে তারা। বিস্ফোরণের পর উদ্ধারকারী দল এগোতে আবার গর্জে ওঠে প্রতিরোধের অস্ত্র, যেন বার্তা, তোমাদের প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া। 22 আগস্ট বদর মসজিদের কাছে আরও এক নাটকীয় মুহূর্ত। মেরকাভা ট্যাঙ্ক থেকে বের হওয়া মাত্র এক ইসরায়েলি সৈন্যকে মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে দেয় আল কাসাম। এক টান টান শ্বাসরুদ্ধকর দৃশ্য, যা ইসরায়েলি বাহিনীকে মনে করিয়ে দেয় গাজায় প্রতিরোধ সহজেই হার মানবে না। এ লড়াই একা লড়ছে না আল কাসাম, পাশে আছে আল আকসা ব্রিগেড ও আল নাসের সালাহ আল দিন ব্রিগেড। খান ইউনিসের উত্তরে তারা একসাথে মর্টার শেলে আঘাত হানে ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের উপর। আকাশ কেঁপে ওঠে গোলার বিস্ফোরণে। একইভাবে আল কুদস ব্রিগেডও ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক। তারা ব্যবহার করছে স্ট্যান্ডার্ড 60 মিমি মর্টার রাউন্ড, লক্ষ্য করেছে ইসরায়েলের সামরিক সরঞ্জাম। 21 আগস্ট আল কাসাম ও আল কুদসের যৌথ অ্যাম্বুশ ছিল আরও ভিন্ন মাত্রার। গাজা শহরের আল সুজাইয়া পাড়ায় বিস্ফোরক আর ট্যাঙ্ক বিরোধী শেলে উড়িয়ে দেওয়া হয় ইসরায়েলি সাজোয়াজান। ইসরায়েল বিশ্বকে বোঝাতে চেয়েছিল হামাস দুর্বল হয়ে পড়েছে, তাদের 90% শক্তি ধ্বংস। কিন্তু বাস্তবতা উল্টো।
প্রতিদিনের হামলা, প্রতিদিনের ক্ষতি প্রমাণ করছে আল কাসাম এখনো অদম্য, অপ্রতিরোধ্য। প্রতিটি আঘাত যেন আরেকটি বার্তা, আমরা বেঁচে আছি, আমরা লড়ছি, আমরা জিতব। কৃষিজমির নীরবতা ভেঙে যে বজ্রপাত নেমেছিল, সেটিই আজ প্রতিরোধের প্রতীক। ইসরায়েল যতই লৌহ কপাট টেনে রাখুক, আল কাসামের প্রতিটি আঘাত সেই কপাট চূর্ণ করছে। বেইত হানুনের রাত যেন অন্ধকারে আলো হয়ে ফুটে ওঠা প্রতিরোধ, আর ইসরায়েলের চোখে আতঙ্কের ছাপ।